আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রেসিডেন্ট ও এখনই.com এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হাসানের সঙ্গে আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম। আবারও একটু আলোচনায় আসতে চাই যে আমরা জানি যে এর মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হচ্ছে এবং আপনারা বলছিলেন যে একটা ভিশনও রয়েছে যে কর্মসংস্থান 1 মিলিয়ন পর্যন্ত সম্ভবত নিয়ে যাওয়ার। তো এই কর্মসংস্থান এখন আসলে কতখানি করতে পারছে এই তথ্য প্রযুক্তি খাতের মাধ্যমে কর্মসংস্থান? আমাদের সফটওয়্যার এবং বিপিও ইন্ডাস্ট্রিতে প্রায় ৮০,০০০-এর মতো তরুণ তরুণীরা কাজ করছে। আরো ১,২০,০০০-এর মতো আছে যারা অন্যান্য সেক্টরে কাজ করছে আইটিতে। সব মিলে প্রায় ২ লক্ষের মতো কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি। আচ্ছা, আর ভবিষ্যতে আপনাদের পরিকল্পনাটা কর্মসংস্থানটা বাড়ানোর কিভাবে রয়েছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে যে আমরা বিভিন্ন বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা, ইভেন ইউনিয়ন পর্যায়েও আমরা ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সাথে একসাথে কাজ করছি। বিভিন্ন প্রজেক্ট সেখানে আসছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড কিছু প্রজেক্ট আছে, সেগুলোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি ট্রেনিংটাকে পৌঁছে দেবো। আচ্ছা, আপনাদের এই যে ভিশন 1 বাংলাদেশ, এই ভিশন আসলে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন এখন হচ্ছেন বা ভবিষ্যতে হতে পারেন বলে মনে করছেন? সবচেয়ে বড় বাধা আসতে পারে হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের মনে হয় যে আমাদের সকল রাজনৈতিক কর্মসূচি যাতে আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত না হয় সেই দিকে আমাদের অবশ্যই আন্তরিক হতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং এর ব্যাপারটা, কারণ আমাদের দেশে যখনই হেডলাইন হয় এই রানা প্লাজার ঘটনা, না হলে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা, দুর্নীতি, তো আমাদেরকে এই ইমেজ থেকে বের হয়ে এসে আমরা যে আসলে একটা আইসিটি ড্রিভেন নেশন, একটা নলেজ বেসড সোসাইটি, একটা ডিজিটাল বাংলাদেশ হওয়ার পথে এগুচ্ছি, এইটাই আমাদেরকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের পিআর ক্যাম্পেইনেও যেতে হবে। আমাদের সিএনএন, বিবিসি, বিভিন্ন অন্যান্য দেশের কিন্তু এই বড় বড় এজেন্সিগুলোকে হায়ার করে তারা দেশের পজিটিভ ইমেজ তুলে ধরার জন্য। সো আমাদেরকে সেভাবে করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার গতভাবে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট স্পিড, প্রাইস, এগুলোকে আরো বেটার করতে হবে। আমরা ওই আইটি পার্কের কথা বলছিলাম যে ভালো দিক হচ্ছে যে এই বর্তমান নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে ১ সপ্তাহের মধ্যেই আমাদের কালিয়াকৈরে যে হাইটেক পার্ক আছে সেখানে কিছু মামলাগত সমস্যা ছিল, তারা সেটা নিরসন করেছে। আর অন্যান্য পার্কগুলোর অবস্থা কেমন রয়েছে? এবং কালিয়াকৈর এখন অলরেডি টেন্ডারে গিয়েছে, সেখানে আমরা আশা করছি যে খুব শিগগিরই কোন কোম্পানি যারা টেন্ডারে জিতবে তাদেরকে কাজ দেওয়া হবে এটাকে বিল্ড করার জন্য। আর জনতা টাওয়ারটা এখনো মামলা সমস্যায় রয়ে গেছে, আশা করি তারা উদ্যোগী হবেন সেই মামলা নিরসন করার জন্য। আর বিডিবিএল ভবনে যে সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে এটাকে অফিসিয়ালি আসলে এখনো ঘোষণা করা হয়নি, এটা গ্যাজেট প্রকাশ করে অফিসিয়ালি ঘোষণা করার জন্য আমরা আহ্বান জানিয়েছি, আশা করি তারা সেটা দ্রুত বাস্তবায়ন করবে। আর মহাখালীতেও একটা জমি আছে সফটওয়্যার টেকনোলজি পার্ক করার জন্য, সেটাও বস্তি যেহেতু আছে সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি সে ব্যাপারেও সরকার দ্রুত উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। আচ্ছা, দ্বিতীয় সাবমেরিন কেবলও কিন্তু সংযুক্ত হওয়ার কথা একটা আসছে, এই বিষয়টি আসলে কতদূর অবস্থায় রয়েছে? জি, সেটাও এগুচ্ছে এবং ভালো দিক হচ্ছে যে টেরেস্ট্রিয়াল যে কেবলগুলো আছে এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং বেশ কয়েকটা কোম্পানি সেই সার্ভিস দেওয়া শুরু করছে। সো এখন আমাদের যে রিডান্ডেন্সি বা আমাদের সাবমেরিন কেবলটা যদি কাটা যায় আমরা যে একদম সব পৃথিবী থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাব সেই সমস্যাটা আমাদের সমাধান হয়েছে, এবং আশা করি দ্বিতীয় সাবমেরিন কেবলও দ্রুত সংযুক্ত হবে এবং এটাও একটা ভালো উদ্যোগ হবে। আচ্ছা, আরো একটা প্রক্রিয়া চলছে, আমরা জানি যে ব্যান্ডউইথ এক্সপোর্ট করার একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা আসলে কি অবস্থায় রয়েছে? এই প্রক্রিয়াটা আসলে আমরা বেসিস থেকে এই যে প্রক্রিয়াটা আছে এটাকে আমরা সমর্থন করতে পারছি না। আমরা মনে করি যে আমাদের যদি এক্সেস ক্যাপাসিটি বা ব্যান্ডউইথ থাকে আমাদের উচিত, আমাদের মাত্র ৩ কোটি মানুষ ইন্টারনেট ইউজ করছে আর প্রকৃতভাবে আসলে ১ কোটি মানুষ করছে, ৩ কোটি মানুষ দেখা যাচ্ছে মাসে ৬ মাসে একবার ইউজ করছে। কেন আমরা ১০ কোটি মানুষের কাছে যদি মোবাইল থেকে থাকে, ফোন থেকে থাকে, কেন আমরা ১০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে পারবো না? প্রয়োজনে দরকার হলে আমাদেরকে সাবসিডি দিয়ে হলেও আমাদের এনশিওর করতে হবে যে আমাদের তরুণ সমাজের প্রত্যেকের কাছে হাই স্পিড ইন্টারনেট যাতে আমরা দিতে পারি। এটা যদি আমরা দিতে পারি তারা অনলাইনে বসে হার্ভার্ড, এমআইটির পড়াশোনা করবে, তারা অনলাইনে বসে
বিশ্বের সেরা হাসপাতাল থেকে চিকিৎসা নেবে, তারা কৃষকরা অনলাইনে বসে তাদের কি সার দিতে হবে, কিভাবে তাদের ফলনটা বাড়ানো যায় সেরকম সেবা তারা জানতে পারবে, বাংলায় সব কন্টেন্ট পাবে। এবং এগুলো যদি করতে পারি তাহলে কিন্তু প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের আসলে কোনো কারণ নেই আমাদের ব্যান্ডউইথ বা আমাদের কানেক্টিভিটির যে সারপ্লাস আছে সেগুলো অন্য কোনো দেশে এক্সপোর্ট করার। আচ্ছা, এই যে 3G সেবা আসার পরও কিন্তু সেইভাবে ঠিক সেবার আওতায় আনতে পারেনি বলে কিন্তু এ ধরনের অভিযোগ রয়েছে, আপনি এটাকে কিভাবে দেখবেন? আমরা মনে করি যে আসলে যে এই হাই স্পেকট্রাম ফিস যে আমরা চার্জ করি সেটাই নীতিগতভাবে আমরা সমর্থন করি না। কারণ এইটা যে চার্জ করি আলটিমেটলি ওরা টাকাটা কোত্থেকে তুলবে? ওরা তুলবে আপনার আমার বা এই সাধারণ জনগণের কাছে এই প্রাইসটা বাড়িয়ে দিয়ে। বরঞ্চ তাদেরকে স্পেকট্রাম ফিসটা কমিয়ে দিয়ে তাদেরকে বাধ্য করা উচিত তারা যাতে সারা বাংলাদেশে কম টাকায় এবং দরিদ্র কৃষক শ্রমিক তাদের কাছে ইন্টারনেটটা পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং তারা যাতে ভালো সার্ভিস দিতে পারে, তারা যাতে তাদের মানটা ভালো থাকে, তারা যাতে বেশি ফ্রিকোয়েন্সি কিনে, সেই জায়গায় তাদেরকে বাধ্য করার জন্য বিটিআরসি এবং ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের কাজ করে যাওয়া দরকার। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই যে আমরা কিন্তু কয়েক বছর আগেও দেখতাম যে ইউনিভার্সিটিতে মানে মানুষ দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা ভর্তি হওয়ার সময় কিন্তু সিএসসিটাকে বেশ প্রেফার করতো যে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে। এখন কিন্তু বলা হচ্ছে যে বেশ খানিকটা চাহিদা কমে এসেছে, জনপ্রিয়তা কমে এসেছে। কেন এরকম কমে যাওয়ার কারণটা কি? এটা আসলে মানে আমাদের আসলে একটা ন্যাশনাল ভিশন দরকার যে আজকে থেকে 5 বছর 10 বছর পরে বাংলাদেশে কোন সেক্টরে কি স্কিল লোকজন ডিমান্ড দরকার হবে এটা খুব ক্লিয়ারলি দেশবাসীর কাছে তুলে ধরা দরকার। এবং একইভাবে বিশ্বের কোথায় কিরকম 5 বছর পর 10 বছর পর ডিমান্ডটা হবে সেটা আমাদের অগ্রিম চিন্তা করতে হবে। আমরা তো আসলে সবসময় তাৎক্ষণিক চিন্তা করি। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখলাম যে অনেক টেলিকম অপারেটর চলে আসছে, অনেক সবাই দল বেঁধে টেলিকম ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলাম। আমরা দেখলাম যে ব্যাংকে অনেক চাকরির সুযোগ হয়ে গেল, সবাই মিলে বিবিএ পড়া শুরু করলাম। এবং বিবিএ শুরু করার পর 4 বছর 5 বছর পরে যখন শেষ করলাম তখন দেখি যে টেলিকমে স্যাচুরেট হয়েছে, আর হায়ার করছে না, বরঞ্চ তারা আরো লে অফ করছে। ব্যাংকে যখন 5 বছর পরে চাকরির জন্য আসলাম দেখি যে সব হায়ার হয়ে গেছে, এখন নাই। এখন দেখা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি স্যামসাং বাংলাদেশে তাদের আইটি ডেভেলপমেন্ট সেন্টার করেছে, এএমডি তাদের সেন্টার করেছে, গ্লোবাল কনসাল্টিং কোম্পানি অ্যাকসেঞ্চার জিপিআইটির 51% শেয়ার কিনে নিয়েছে। এরা 2000-3000 করে লোক হায়ার করতে চায়, 400-500 করে আর লোক পাচ্ছে না। সো এখন কিন্তু ডিমান্ড এখানে। সো আনফরচুনেটলি 5 বছর আগে যদি আমরা এইভাবে কাজ করতাম তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। কিন্তু মানে সুদূর প্রসারী একটা পরিকল্পনা দরকার, যে সবাইকে জানানো দরকার যে এই বিষয়টাই আসলে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে। সবাই যদি সচেতন হয় আসলে এই বিষয়টা। আনন্দের বিষয় হলো সবাই এখন কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য আবার নতুন করে আসছে। কিন্তু আরো সুখের বিষয় হলো যে আসলে 5 বছর 10 বছর পরেও এর ডিমান্ড বাংলাদেশে এবং গ্লোবালি কমবে না, খালি বাড়তেই থাকবে। সো এটা একটা খুবই ভালো সময় কম্পিউটার সায়েন্স, আইটি বা বিজনেস প্রসেস আউটসোর্সিং রিলেটেড পড়াশোনায় সবার এগিয়ে আসার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রেসিডেন্ট ও এখনই.com-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান। এবার নিচ্ছি আরো একটা বিরতি, আর এটাই আবারও ফিরে আসবে একুশে বিজনেসে। তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সঙ্গেই থাকুন।